নমস্কার, আমি ডক্টর গৌরব চ্যাটার্জি। আমি একজন কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন। আমি বর্তমানে এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত এবং ব্যারাকপুর এরিয়ায় আমি প্র্যাকটিস করি। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিয়ে অনেকেরই অনেক রকমের কনফিউশন। আমাদের কাছে বহু রোগী আসেন গায়ে হাত পা ব্যথা বা কোমরে ব্যথা ইত্যাদি নিয়ে, এবং তাদের বেশিরভাগেরই মনে একটি প্রশ্ন থাকে যে আমি ক্যালসিয়াম খাবো কিনা। আমরা অনেক সময় দেখেছি প্রেসক্রিপশানে ক্যালসিয়াম ওষুধ না লিখলে রোগী নিজেরাই আমাদের প্রশ্ন করেন যে ডাক্তারবাবু আপনি তো ক্যালসিয়ামের কোনো ওষুধ লিখলেন না। তাহলে ক্যালসিয়াম কি হাড়ের যে কোনো সমস্যার একমাত্র সমাধান? প্রত্যেকেরই কি ক্যালসিয়াম খাওয়া উচিত? এই প্রশ্নগুলিকে খুব সহজভাবে আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। প্রথমেই বলে রাখি, ক্যালসিয়াম সেই অর্থে কিন্তু কোনো ওষুধ নয়। আমাদের প্রত্যেকের শরীরেই খাদ্যের মাধ্যমে ক্যালসিয়াম প্রবেশ করে, সেই অর্থে ক্যালসিয়ামকে একটি এসেনশিয়াল এলিমেন্ট বলা যায়। তো ক্যালসিয়াম মেডিসিন বলার থেকে ফাংশনের দিক থেকে দেখতে গেলে ক্যালসিয়ামকে সাপ্লিমেন্ট বলাই যথাযথ। আমরা সকলেই জানি যে ক্যালসিয়াম হাড়ের গঠন করে, কিন্তু হাড়ের গঠন ছাড়াও ক্যালসিয়াম আমাদের ব্রেন, নার্ভ, মাসেলস ইত্যাদির ফাংশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং শুধু তাই নয়, আমাদের ব্লাডের কোয়াগুলেশন বা ক্লটিং বাঁধার ক্ষেত্রেও ক্যালসিয়ামের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। আমেরিকান বোন হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন, সেই অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেক দিন স্বাভাবিক কাজকর্ম করার জন্য 1000 মিলিগ্রাম বা 1000 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এটাকে বলা হয় রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স বা RDA। দেখা গেছে প্রেগনেন্ট ওম্যান বা ব্রেস্ট ফিডিং করা মাদার এবং গ্রোয়িং এজের টিনেজারদের ক্যালসিয়ামের ডিমান্ড আরও বেশি হয়। এমনকি মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাওয়ার পর মহিলাদের এবং 65-70 বছর বয়স্ক বা তার বেশি পুরুষ মহিলা নির্বিশেষে সকল মানুষেরই ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট এই 1000 মিলিগ্রামের থেকেও বেশি হয়। ক্যালসিয়াম তো আমাদের প্রত্যেকেরই শরীরে খাদ্যের মাধ্যমে প্রবেশ করে। কী কী খাদ্যের মাধ্যমে আমরা ক্যালসিয়াম পাই? যেমন গ্রিন লিফি ভেজিটেবলস, ছোট মাছ, যে কোনো ধরনের মিল্ক প্রোডাক্টস, দুধ, দই, চিজ ইত্যাদি খাবারে এবং ড্রাই ফ্রুটস বা সয়াবিন ইত্যাদি খাবারে বেশি মাত্রায় ক্যালসিয়াম থাকে। খাদ্যের মাধ্যমে প্রায় 50-60% ক্যালসিয়াম আমাদের যতটুকু রিকোয়ার্ড ডেইলি অ্যালাউন্স তার 50-60% ক্যালসিয়াম খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। তাহলে আলাদা করে সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন কাদের? আমি আগেই বললাম যে 50 ঊর্ধ্ব মহিলারা বা 65 বা 70 বছরের বয়সী বেশি পুরুষ মহিলা নির্বিশেষে সকল মানুষ বা গ্রোয়িং টিনেজারদের ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট বেশি হয়। সুতরাং তাদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। এছাড়াও যে সমস্ত রোগীরা অস্টিওপোরোসিসে ভুগছেন বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছেন, যাদের খাদ্যনালীর সমস্যা যেমন সিলিয়াক ডিজিজ বা ক্রনস ডিজিজ আছে, বা যাদের ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, বা দীর্ঘদিন ধরে স্টেরয়েড খাচ্ছেন, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অত্যন্ত কম, সেসব রোগীদের ক্ষেত্রেও প্রয়োজন অনুসারে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। এটা নিয়ে রোগীদের অনেক ধরনের কনফিউশন থাকে। জেনারেলি যেটা দেখা যায়, বাজারে দুটি ক্যালসিয়াম সল্ট বেশি মাত্রায় অ্যাভেলেবেল। একটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং একটি হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট ম্যালিয়েট। খুব সাধারণভাবে বললে দুটির মধ্যে মেইন পার্থক্য হচ্ছে দুটির অ্যাবজর্পশানে। ক্যালসিয়াম কার্বনেট এই ওষুধটি অ্যাসিডিক মিডিয়ামে বা আমাদের স্টমাকে যখন অ্যাসিড নিষ্ক্রমণ হয় সেই সময় ভালোমতো অ্যাবজর্পশন হয়, এবং ক্যালসিয়াম সাইট্রেট ম্যালিয়েটটি কিন্তু এই ধরনের অ্যাসিড নির্ভর নয়, এবং সেই জন্যই ক্যালসিয়াম কার্বনেট সবসময় খাদ্যের সঙ্গে বা কোনো খাবার খাওয়ার পর খাওয়া উচিত, এবং ক্যালসিয়াম সাইট্রেট ম্যালিয়েট কিন্তু যে কোনো অবস্থায় খাবার খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে। এছাড়াও এখন নিত্য নতুন অনেক ধরনের ক্যালসিয়াম সল্ট নিয়ে রিসার্চ করা হচ্ছে। অনেক ধরনের ক্যালসিয়াম সল্ট আজকাল বাজারে পণ্যজাত করা হচ্ছে, যেরকম ক্যালসিয়াম ওরোটেট, ক্যালসিয়াম অ্যাসপার্টেট
এদের অ্যাবজর্পশান দেখা যাচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট বা ক্যালসিয়াম সাইট্রেট ম্যালিয়েটের থেকেও অনেক বেশি। তো কোন ধরনের ক্যালসিয়াম ওষুধ আপনি খাবেন সেটির সবথেকে ভালো বিচার কিন্তু একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তারই আপনার জন্য করে দিতে পারেন। খুব সাধারণভাবে বলতে গেলে একজন সুস্থ মানুষের পক্ষে দীর্ঘদিন ক্যালসিয়াম খেলে সেইভাবে কোনো ঝুঁকির সম্ভাবনা নেই, কিন্তু যাদের কিডনির সমস্যা রয়েছে বা ক্রনিক রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে দীর্ঘদিন ক্যালসিয়াম খেলে অনেক সময় কিছু রিসার্চের স্টাডি অনুযায়ী হার্ট ডিজিজের সম্ভাবনা কিছুটা বেড়ে যেতে পারে। কারণ হার্টে যে রক্তজালিকা বা আর্টারি ধমনী, হার্টে যে ব্লাড পাম্প করে সেই রক্তজালিকায় ক্যালসিয়াম ডিপোজিট হয়ে একটু রোগের সম্ভাবনা বাড়ার সম্ভাবনা অনেক সময় থাকে। তাছাড়া অনেক সময় দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম খেলে স্টমাকের কিছু সমস্যা যেমন কনস্টিপেশন, ডাইজেশনের সমস্যা ইত্যাদি দেখা যেতে পারে। সেই সমস্ত রোগীদের আমরা ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে হাই ফাইবার ডায়েট খেতে বলি এবং দিনে অন্তত 2-3 লিটার জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। যদি আপনার ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট 600 মিলিগ্রাম হয়, যদি আপনাকে ওষুধের মাধ্যমে 600 মিলিগ্রামের কম ওষুধ খেতে হয়, সেক্ষেত্রে আপনি দিনে একবারই ক্যালসিয়াম ওষুধটি খেতে পারেন। কিন্তু যদি আপনার 600 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে ডিভাইডেড ডোজে, অর্থাৎ সকালে খাওয়ার পর এবং বিকেলে খাওয়ার পর 2টি ডোজে ভাগ করে ক্যালসিয়াম খাওয়া উচিত। সাধারণভাবে বলতে গেলে এক্ষেত্রেও সুস্থ মানুষের শরীরে ক্যালসিয়াম ওষুধের মাধ্যমে স্টোন হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু কিডনি ডিজিজ যাদের থাকে তাদের ক্ষেত্রে এই স্টোন হওয়ার সম্ভাবনাটা কিছুটা বেশি হয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যান্সার থাকলেও স্টোন হওয়ার, বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম ডিপোজিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই ক্যালসিয়াম ওষুধ নিজের থেকে খাওয়া উচিত নয়। আমরা বলে থাকি ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন। ক্যালসিয়ামের সঙ্গে বেশিরভাগ সময় ভিটামিন ডি এর ওষুধও আমরা দিয়ে থাকি, কিন্তু যাদের শরীরে অ্যাডিকুয়েট পরিমাণ ভিটামিন ডি আছে তাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের সঙ্গে যে সবসময় ভিটামিন ডি খেতেই হবে এমন কোনো মানে নেই। এই ব্যাপারটিও ডাক্তারবাবুর বিচারাধীনই থাকা উচিত। ক্যালসিয়াম নিয়ে সবার মনে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটি ঘোরাফেরা করে সেটি বোধহয় ক্যালসিয়াম কি হাড়ের ব্যথা সারায়? এক কথায় বলতে গেলে না। হাড়ের ব্যথার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। কোনো আঘাত লেগে সাডেন অনসেট মেকানিক্যাল পেন হতে পারে। হাড়ের পাশ দিয়ে যে সমস্ত নার্ভস যায় সেই সমস্ততে কোনো অসুবিধা হলে নিউরোলজিক্যাল পেন হতে পারে। যে কোনো জয়েন্টে ইউরিক অ্যাসিড জমা হলে গাউট বা অন্য ধরনের ব্যথা হয়। বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস থেকেও আমাদের জয়েন্টে ব্যথা হয়। সমস্ত হাড়ের ব্যথার ওষুধই কিন্তু ক্যালসিয়াম নয়। এই সমস্ত রোগগুলোতে নির্দিষ্ট কারণের ওপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকমের ওষুধপত্র প্রয়োগ করে থাকি এবং ক্যালসিয়াম বা ভিটামিন ডিকে অনেক সময় সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি। তাই সবশেষে বলবো, হাড় বা জয়েন্টের যে কোনো ধরনের সমস্যা হলে নিজে থেকে ক্যালসিয়াম ওষুধ না খেয়ে আপনি ডাক্তারের পরামর্শ নিন। একমাত্র ডাক্তারবাবুই আপনার সমস্যা বিচার করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সঠিক মাত্রায় অন্য কোনো ওষুধ অথবা ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাজেস্ট করতে পারেন। এবং ক্যালসিয়াম ঘাটতি এড়াতে প্রথম থেকেই খাদ্যাভ্যাসের উপর জোর দিন। বাইরের এক্সপোজার, সানলাইট এক্সপোজার অথবা আউটডোর অ্যাক্টিভিটির দিকে এবং এক্সারসাইজের দিকে জোর দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।